এখন আমি দাঁড়িয়ে আছি দীঘার জগন্নাথ মন্দিরের মুখ্য যে গেটটা আছে সেই গেটের সামনে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভেতরে এখন আছেন উপস্থিত। মানুষের মেন্টালিটি কেমন সেটা বুঝতে পারছি না, সব হুড়মুড়িয়ে সব ভেতরে ঢুকে যাচ্ছে, মানে কার হাত ভাঙবে কার পা ভাঙবে। প্রত্যেকটা কোচের মধ্যে মানুষজন কিন্তু একদম ঠাসা, যে স্পিডে দৌড়চ্ছে না জিও বস। এখানে বিচের মধ্যে দেখুন কত সুন্দর লাইট শো হচ্ছে। নিউ দীঘাতে এসে সমুদ্রের সামনাসামনি একটা যদি ভালো এসি রুম নিতে চান, তাও কম বাজেটে, তাহলে চলে আসতে পারেন এই জায়গাতে। হ্যালো বন্ধুগণ, সবাইকে গুড মর্নিং ফ্রম হাওড়া। আমি এখন আছি হাওড়া ব্রিজেরই সামনে, আর আমি হাওড়াতে এসেছি কালকে রাত্রেবেলায় 3টের সময়। 3টে থেকে আমি এখন পর্যন্ত ওয়েট করে আছি সকালে ট্রেনের জন্য। আজকে আমি কোথায় যাব সেটা থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। আমরা অনেকবার পুরীতে গেছি, পুরীতে জগন্নাথ মন্দিরে দর্শন করেছি, তবে এটা প্রথমবার আমাদের পশ্চিমবাংলার মধ্যে সবথেকে বৃহত্তম দ্বিতীয় জগন্নাথ মন্দিরের উদ্বোধন হতে চলেছে। সেই উদ্বোধনের অনুষ্ঠানে আমি আজকে দর্শক হিসাবে আজকে অংশীদার হব। তো আজকে চললাম সেই জন্য দীঘা আবারও একবার। তাহলে চলুন আমার সাথে আপনাদেরকেও নিয়ে যাই। আর আমি সকালবেলায় হাওড়া স্টেশন থেকে ধরছি তাম্রলিপ্ত এক্সপ্রেস। এই তাম্রলিপ্ত এক্সপ্রেসে আমি কিন্তু টিকিট পাইনি, টোটালি জেনারেলে করে ট্রাভেল করব। আগের দিন আমি ট্রাই করেছিলাম 2S তৎকালের জন্য, কিন্তু তৎকাল একদমই পাওয়া যাচ্ছে না। আর দীঘায় জগন্নাথ মন্দিরে যারা বাসে করে যেতে চাইছেন, এই উদ্বোধনের দিনে কিন্তু বাস চলাচল একবারে বন্ধ করে দেওয়া হচ্ছে দীঘাতে। তাহলে চলুন কিভাবে যাই, ওখানে নতুন জগন্নাথ মন্দিরটা কেমন তৈরি হয়েছে সব কিছু দেখাবো আপনাদের। আর এখন আমি দাঁড়িয়ে আছি একদম হাওড়া স্টেশনেরই বাইরে। সবার প্রথমে আমার এখন করণীয় স্টেশনের ভেতরে পৌঁছতে হবে, টিকিট কাউন্টার থেকে টিকিট নিতে হবে। শেষমেশ টিকিট তো নিয়েছি, একটা টিকিটে আমাদের পড়লো 90 টাকা করে, কিন্তু টিকিটের কাউন্টারে আমাদেরকে সাবধান করে দিচ্ছে, জগন্নাথের মন্দির উদ্বোধনের জন্য না এত পরিমাণে মানুষ আজকে যাচ্ছে, এত ভিড় হবে যে দাঁড়াবার জায়গা হবে না। তো শুনেই রীতিমতো ভয় লাগছে। তো গিয়ে দেখি সামনে থেকে কতটা ভিড় থাকে ট্রেনের মধ্যে। আর একটাই মাত্র 2S সিট খালি ছিল, আমি চেয়েছিলাম কিন্তু দিল না, বললো জেনারেল আর 2S আজকে কিন্তু সবই সমান। তাম্রলিপ্ত এক্সপ্রেসে ছাড়ার সময় সকাল 6:45 আর প্ল্যাটফর্মের নাম্বার 19। প্ল্যাটফর্মের মধ্যে ভিড় দেখতে না পাওয়া গেলেও না, প্রত্যেকটা কোচের মধ্যে মানুষজন কিন্তু একদম ঠাসা। তো আমরা একদম ট্রেনের প্রথম ভাগে এগিয়ে যাচ্ছি। ট্রেনের প্রথমে একদম আছে 4 জেনারেল কোচ। তো আমরা জেনারেলে টিকিট কেটেছি যেহেতু, সেই জন্য জেনারেলে যেতে হবে। আর খুব যদি ভিড় থাকে তাহলে পাশের যে সেকেন্ড সিটিং কোচগুলো আছে ওর মধ্যে একটাতে উঠে যাবো। হলো জেনারেল না। কাউন্টারে টিকিট কাটার সময় যে হিসাবে ভয় দেখাচ্ছিল না, সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। ট্রেনের মধ্যে অর্ধেক সিট তো প্রায় খালি। চলুন দেখাই আপনাদের। এই যে দেখুন সমস্ত সিটগুলো, এখানে অধিকাংশ সিট খালি। আমি বসেছি এই জায়গাটায় জানালার এই ধারে, আর এখানে সিটগুলো দেখতে পাচ্ছেন সব খালি পড়ে আছে। আর আজকে আমরা জার্নি করছি কিন্তু 3 জন। আমি আছি, আমার সাথে রয়েছে অমিতদা, তার সাথে আজকে আছে অর্কদা। সকালের খাওয়াটা মনে হচ্ছে ট্রেনের মধ্যেই আমাদেরকে খাওয়া দাওয়া করে নিতে হবে। এখন বাজে ঘড়ির কাঁটায় 7টা, 6:45 টাইম ছিল ঠিকই, কিন্তু ট্রেন রাইট টাইমে ছাড়ছে না। এর আগের ডেটে কালকেও ট্রেনটা ছেড়ে বেরিয়ে গেছে এখান থেকে, শুনলাম 9টার সময়। তাহলে চলুন কটার সময় ট্রেন ছাড়ে দেখা যাক। এখনের সময় সকাল 8টা, এখন ছাড়ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। রেকর্ড কিছুদিন ধরে খুব খারাপ। কটার সময় পৌঁছবো সেটা জানি না, 10টার আশেপাশে তো আমাদের পৌঁছানোর কথা ছিল। এতক্ষণ আমরা অনেকটা রাস্তা কিন্তু ক্রস করে চলে যেতাম, কিন্তু ট্রেন লেটের জন্য হাওড়া থেকে এখন এইমাত্র ছেড়ে যাচ্ছে। যেহেতু আজকে পশ্চিম বাংলার দ্বিতীয় বৃহত্তম মন্দির জগন্নাথ মন্দিরের উদ্বোধন হতে চলেছে, তাই এই ট্রেনের মধ্যে আজকে ব্লগারদের ভিড় কিন্তু মারাত্মক। প্রত্যেকটা গেটের বাইরে একটা করে ক্যামেরা বাইরে এসে উঁকি মারছে। এই একই সময় আমাদের ট্রেনের সাথে বেরিয়ে যাচ্ছে আমাদের এই পাশের প্ল্যাটফর্ম 18 নম্বর থেকে হাওড়া মথুরা এক্সপ্রেস। ট্রেন ছাড়ার সাথে সাথে ট্রেনের মধ্যে কিন্তু খাবার দাবার কন্টিনিউ যাওয়া আসা করছে। এই ট্রেনে একটা জিনিস ভালো, প্যান্ট্রি কার আছে। এখন রিসেন্টলি কিছুদিন ধরে এই হাওড়া রুটে যত ট্রেন আছে না, প্রত্যেকটা ট্রেন লেট করছে। সেটা এক্সপ্রেসও হতে পারে, লোকালও হতে পারে। পাশ দিয়ে এখন বেরিয়ে যাচ্ছে, এটা হচ্ছে হাওড়া হাটিয়া প্রিয়া যোগা এক্সপ্রেস। এই এক্সপ্রেসে করে আমি একবার রাঁচি গিয়েছিলাম, আগের বছর আপনাদের দেখিয়েছিলাম। তো এই ট্রেনে ঢোকার সময় কিন্তু এখন ছিল না, এই ট্রেনটাও লেট করছে এখন।
এখন হচ্ছে হাজির হচ্ছি সাঁতরাগাছি জাংশনে। সাঁতরাগাছি থেকেও চাইলে আপনারা উঠতে পারেন, কিন্তু সাঁতরাগাছি থেকেও সেরকম পরিমাণে ভিড় কিন্তু দেখতে পাইনি। এখন পাশের সিটগুলো দেখছেন সব খালি খালি রয়েছে। এই ট্রেন হাওড়া থেকে ছেড়ে দীঘা পর্যন্ত মাঝে টোটাল 6টা জায়গায় হল্ট আছে, তারপর একদম পৌঁছে যাবে দীঘাতে। এখনের সময় সকাল 8টা বেজে 14 মিনিট। আর এখন দেখি ট্রেনের মধ্যে যে খাবার দাবার উঠছে, কিছু খাওয়া দাওয়া করে নিই, কারণ দীঘাতে পৌঁছবো আমরা সেই দুপুরের পর। ট্রেন দেরি করে ছাড়লে কি হবে, যে স্পিডে দৌড়চ্ছে না জিও বস। আর এতদিন জগন্নাথের নামে একটা পুরনো ডায়লগ দিতাম যে আজকে চললাম লোকাল ট্রেনে করে কিংবা এক্সপ্রেস ট্রেনে করে জগন্নাথের শহর পুরীতে। আজকের নামটা একই রয়ে গেছে, খালি জায়গাটা পাল্টে গেছে, দীঘা। এইবারে আমরা প্রবেশ করব এই ট্রেনের দ্বিতীয় হল্ট উলুবেড়িয়াতে। 7টা 23-এ টাইম ছিল, কিন্তু ট্রেন যেহেতু লেটে প্রবেশ করছে সেই জন্য কটায় ঢোকায় সেটাই আছে দেখার। এখন ঘড়ি কাটায় 8টা বেজে 33 মিনিট। এটা হচ্ছে উলুবেড়িয়া স্টেশন, আর প্ল্যাটফর্ম পড়েছে ডান দিকে। হিসেব করে দেখতে গেলে ট্রেন কিন্তু 1 ঘন্টার উপরে লেটে চলছে। আর এই উলুবেড়িয়াতে ট্রেনের হল্ট ছিল মাত্র 2 মিনিট। এরপরে সোজা একদম গিয়ে দাঁড়াবে মেচেদা স্টেশনে, আর তার মাঝখানে আমরা পার করব কোলাঘাটের ব্রিজ। এই গরমের সময় আমরা যতই চিপ বাজেটে ট্রাভেল করি না কেন, আমাদের খরচ সব থেকে বেশি যে হয়ে যায় সেটা হচ্ছে জল। জল ছাড়া এক পাও চলা যায় না এই গরমের সময়। আর বিশেষ করে ট্রেন জার্নি করতে হলে ঘন ঘন কিন্তু জল খেতে হয়। আর অনেকদিন পর দেখলাম যে ইন্ডিয়ান রেলওয়েতে জলের দাম পুরো পারফেক্ট নিল। আমি 20 টাকা দিয়েছিলাম, যেহেতু 20 টাকা করে নেয় জানি, 5 টাকা ঘুরে দিয়েছে। অনেকদিন পর কিন্তু একদম জলের দাম একদম বরাবর নিয়েছে। আর এটা কিন্তু বিসলেরি নয়, মানে বিসলেরির ডুপ্লিকেট। তো যাই হোক, 15 টাকায় জল দিচ্ছে, এটাই অনেক বড়। এখন ট্রেনের মধ্যে ঘুগনি আসছে, এই ঘুগনির প্লেট বলছে 20 টাকা করে। দেখতে তো বেশ ভালোই লাগছে, খেতেও মনে হয় ভালোই হবে। বাইরে ঘুগনিগুলো 10 টাকা করে প্লেট নেয়, 20 টাকা নিচ্ছে, ক্ষতি নেই। ঘুগনির স্বাদ কিন্তু খুব ভালো। যেহেতু প্যান্ট্রি কার আছে, প্যান্ট্রি কারের খাবারগুলো তো আসছেই, তার সাথে যে লোকাল যে খাবার দাবারগুলো না, সেগুলো কিন্তু ট্রেনের মধ্যে উঠছে। মানে পুরো ট্রেন জার্নিতে খাওয়া নিয়ে কোনো সমস্যা নেই। এইরকম ডেইলি যদি এই ট্রেনটা খালি খালি থাকে না, জেনারেল কোচগুলো, তাহলে দীঘাতে যাওয়া আসায় কোনো সমস্যা নেই। একটা সমস্যা হয়, সকাল 6টা 45-এ এমন টাইমে ছাড়ে না। অনেক মানুষ আছে যারা দূর থেকে আসে, তাদের কিন্তু এই ট্রেনটা সকালে ধরা সম্ভব হয়ে ওঠে না। তো এইরকম যদি লেটে ছাড়ে তাহলে কোনো সমস্যা নেই। এই ট্রেনে করে দীঘা যাওয়া আসা সব থেকে বেস্ট। আর এখানে চার্জ দেওয়ার জন্য সব পয়েন্ট করা আছে, আর প্রত্যেকটা পয়েন্ট সব ভালো আছে। এইদিকে সব ভাইরা সব চার্জ করছে, পয়েন্টটা ভালো আছে না। এইবারে আমরা ক্রস করছি কোলাঘাট ব্রিজ, যেটা রূপনারায়ণ নদীর উপর তৈরি করা হয়েছে। প্রবেশ করছি মেচেদা স্টেশনে। এখানে সময় ছিল 7টা বেজে 45 মিনিটে, তার জায়গায় বেশ কিছুক্ষণ ট্রেন হচ্ছে লেট করে দিয়েছে। এখন বাজে সকাল 9টা। আর অনেকেই জানেন যে মেচেদার চপ বিখ্যাত, আবার কেউ জানেন যে পাঁশকুড়ার চপ বিখ্যাত। তো এই দুটো নিয়ে কিন্তু একটা কন্ট্রোভার্সি রয়েছে। তো এটা মেচেদার পাঁশকুড়ার মানুষজনের উপরে ছেড়ে দিই যে কে বিখ্যাত। এরপরে কয়েকটা স্টেশন পরে আমার হচ্ছে রেল শহর পাঁশকুড়া জাংশন, কিন্তু পাঁশকুড়া জাংশনে এই ট্রেন প্রবেশ করবে না। তার আগে স্টেশন নারায়ণ পাকুড়িয়া মুরাইল হয়ে এই ট্রেনটা দীঘার দিকে টার্ন হয়ে যাবে। মেচেদা স্টেশনে দীঘা যাওয়ার জন্য কিন্তু মারাত্মক পরিমাণে ভিড় হয়। এই তাম্রলিপ্ত এখানে প্রবেশ করার 1 ঘন্টা আগে, মানে মেচেদা থেকে একটা দীঘাগামী একটা লোকাল ট্রেন আছে না, ওই লোকাল ট্রেনটা ছেড়ে বেরিয়ে গেছে। যত সব প্যাসেঞ্জার ছিল ওই ট্রেনে খালি হয়ে গেছে, যার জন্য
এই তাম্রলিপ্ত এক্সপ্রেসে জেনারেল কম্পার্টমেন্টে ভিড় একদম লক্ষ্য করাই যাচ্ছে না। আর ট্রেনটা প্রায় আজকে খালি খালি যাবে যেটা আমি বুঝতে পারছি, কারণ এরপরে রয়েছে আর 3টে স্টেশনে এই ট্রেনের হল্ট। আর একবার কাঁথিতে প্রবেশ করে যাওয়া মানে এই ট্রেনের প্যাসেঞ্জার খালি হতে থাকে। একদম গরম স্পেশাল, ভালো না লাগলে ফেরত 10 টাকা পিস। আপনি আগে খান, ভালো লাগলে ওদেরকে দেবেন না। এই স্বাদ আমার কাছে নতুন কিছু নয়। যারা প্রথমবার এই রুটে আসছেন তাদের কাছে কিন্তু চপটা ভালোই লাগবে। আমি এই রুটে যেহেতু বারবার যাওয়া আসা করি, মাঝের মধ্যে খাওয়া দাওয়া হয়, সেই জন্য আমার কাছে এভারেজ। জাস্ট মেছেদা স্টেশন ছেড়েছে, তার মধ্যেই টিটি চলে আসছে টিকিট চেক করতে। অনেকেই আছে হয়তো ভাববে যে জেনারেলে জার্নি করছি, টিকিট না কাটলেও চলবে, কিন্তু টিকিট কাটা হচ্ছে এখন বাধ্যতামূলক। একবার যদি ধরা পড়া যায় না তাহলে এত লম্বা চালান কাটবে না, মানে ট্রেনের টিকিটের কি খরচ তার 3 গুণা পড়ে যাবে। বলতে বলতে সামনে এক ভাইকে এক্ষুনি ধরেছে টিটি মশাই, মানে টিকিট কেটেছে কিন্তু সেটা অন্য ট্রেনের টিকিট কেটেছে, লোকাল ট্রেনের টিকিট। আর লোকাল ট্রেনের টিকিট কাটলে এক্সপ্রেস ট্রেনে কিন্তু জার্নি করা যায় না, ধরলেই একদম সঙ্গে সঙ্গে চালান। এখন আমরা প্রবেশ করেছি পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টে। আর পূর্ব মেদিনীপুরে একবার পা দেওয়ার সাথে সাথেই না এখানে যত বড় বড় যে মাছ চাষ হয়, মানে মাছের ফিশারি, তারপর পদ্ম ফুলের চাষ, সেগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। আর দীঘা রুটের এই রাস্তাটা আমার কিন্তু বরাবরই মানে আগাগোড়ায় খুব ভালো লাগে। এই রুটে বেশি ট্রেন, বেশি মালগাড়ি ক্রস দিতে হয় না। আর যদি লাইন জ্যাম না থাকে তাহলে ট্রেন 110 কিলোমিটার/ঘন্টা পর্যন্ত ট্রেনে ছুটতে পারে। এইবার কিছুক্ষণের মধ্যে আমরা প্রবেশ করতে চলেছি তমলুক স্টেশনে। এটাই হলো তমলুকের রেল স্টেশন, এটা হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্ম। কিন্তু একটা আজব ব্যাপার, মানুষজন একটাও নেই, পুরো স্টেশন পুরো খালি। ট্রেনের মধ্যে ভিড় হবে না এটা কিন্তু গ্যারান্টি। এরপরে আসতে চলেছে কাঁথি স্টেশন, যেখানে এই ট্রেনের কিছু মানুষ আবার উল্টে খালি হয়ে যাবে। মানে দীঘাতে গিয়ে যখন পৌঁছবো এই ট্রেনের 50% মানুষ খালি। এখনের সময় 10:56, এখন এসে পৌঁছালাম কাঁথি স্টেশনে। আর এখানে এসে পৌঁছানোর কথা ছিল 9:16। মানে 1.5 ঘন্টারও বেশি ট্রেন কিন্তু লেট করে দিয়েছে। তো এরপরে দীঘাতে গিয়ে পৌঁছবো কটার সময় সেটা বুঝতেই পারছেন। এখানে ট্রেন বেশিক্ষণ দাঁড়ায় না, মাত্র 2 মিনিটের মতো দাঁড়ালো, তারপর আবার ছেড়ে দিল। এখন কাঁথি স্টেশনে মানুষজনকে একটাও কিন্তু উঠতে আমি দেখিনি, উল্টে এখানে অনেক মানুষ কিন্তু নেমে গেছে। এখন আমরা আমাদের ট্রেনের শেষ হল ছেড়ে আমরা এগিয়ে যাচ্ছি দীঘার দিকে। এখন আমরা রামনগর ক্রস করলাম, এরপরে ট্রেন আর কোথাও দাঁড়ায় না, একদম সোজা দীঘা। কথাবার্তা ভাইরাল হয়ে যাবে এইসব কথা বলে। মানুষের মেন্টালিটি কেমন সেটা বুঝতে পারছি না। যে সমস্ত প্যাসেঞ্জারেরা মানে নামবে তাদেরকে নামতে দিচ্ছে না, নামার আগে যারা এখানে দাঁড়িয়ে আছে সব হুড়মুড়িয়ে সব ভেতরে ঢুকে যাচ্ছে। মানে কার হাত ভাঙবে, কার পা ভাঙবে, কে ট্রেন লাইনে নিচে যাবে, এইসব কিন্তু তোয়াক্কা কেউ করছে না এখানে। যেইটা আমি এখানে আসার সময় কল্পনা করেছিলাম যে এই ট্রেনে ভিড় মারাত্মক হবে, সেখানে সেই জায়গাতে দেখছি এই স্টেশন থেকে মানুষ যাওয়ার জন্য মানে পাগল হয়ে উঠছে। তো এইরকম হচ্ছে পরিস্থিতি। আর এই যে ট্রেনটা আছে না তাম্রলিপ্ত এক্সপ্রেস,
এই ট্রেনটা কিন্তু আবার এখান থেকে এক্ষুনি ব্যাক যাবে। তাহলে চলুন আমরা দীঘা স্টেশনের বাইরে বেরোই, তারপর বেরিয়ে আমরা যে হোটেলে আজকে আছি, যেখানে আমাদের ফোন করে বুক করা আছে আগে থেকে, সেখানে চলে যাবো আমরা সরাসরি। দীঘা স্টেশনের বাইরে বেরোনোর আগে এখানে টিকিট কিন্তু আরেকবার চেক হচ্ছে, মানে একবার ট্রেনের মধ্যে চেক করে নিয়েছে, আরেকবার স্টেশনের বাইরে বেরোবার আগে এই জায়গায় একবার চেক হচ্ছে। মানে প্রচণ্ড কড়াকড়ি, আর চারিদিকে দেখছেন সব আরপিএফে ভর্তি এখানে। আজকে এই জায়গায় কিন্তু প্রচুর ব্লগার, প্রচুর, যেহেতু কালকে দীঘার মানে মন্দির উদ্বোধন হচ্ছে, সেই জন্য মানে বাংলার যত ট্রাভেল ব্লগার আছে কয়েকজনকে ছেড়ে বাকি সবাই কিন্তু এই জায়গাতে আজকে আসছে। এইটা হলো দীঘা রেলওয়ে স্টেশনের এক্সিট। স্টেশন থেকে বাইরে বেরোলেই বাম দিকে রয়েছে দীঘার মন্দির। এই জায়গা থেকে দেখছেন সব ব্যারিকেড দিয়ে ঘিরে দেওয়া হয়েছে, এইদিকে সব গাড়ি চলাচল করতে দিচ্ছে না, আর প্রচুর পুলিশ এখানে, প্রশাসন দেখছেন এখানে। আর আজকে আমি যে হোটেল নিয়েছি না, এর আগে যখন আমি দীঘাতে এসেছিলাম সেই পর্ব যদি কেউ দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন। আমি হচ্ছে জাহাজবাড়ির উল্টো দিকে, মানে অমরাবতী পার্ক আছে, পার্কটা পার করেই জাহাজবাড়ির উল্টো দিকের গলিতে একদম সামনে একটা হোটেল। এই হোটেলটা কিন্তু খুবই ভালো। আগেরবারে যখন আমি এসেছিলাম তখন কিন্তু হোটেলের রুমটা বেশ আমার পছন্দ হয়েছিল, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, তার সাথে এসির ফ্যাসিলিটিও আছে। তো আজকে সেই জন্য ফোন করেই বুক করে নিয়েছি, কারণ এখানে এসে রুম খুঁজতে গেলে কিন্তু নাজেহাল হতে হবে। তো এখন আমরা রুমের দিকে চলে যাচ্ছি, রুমে গিয়ে কিছুক্ষণ আমরা ফ্রেশ হয়ে নেব, তারপর আমরা বেরিয়ে আসবো দীঘার মন্দিরের দিকে। দীঘার মন্দিরে ওখানে আদৌ ঢুকতে দিচ্ছে কিনা আজকে কিছুই জানি না, সব কিছু দেখাবো আপনাদের। যে দেখছেন এটাই হলো অমরাবতী পার্ক, আর এই যে সোজা রোডটা, এই রোড দিয়ে অল্প একটু এগিয়ে গেলে বাম দিকে রয়েছে জাহাজবাড়ি, তারই অপোজিটে এই রাস্তা দিয়ে আমাদেরকে এন্ট্রি করতে হবে। দীঘাতে ঘুরতে আসলে যেমন আমরা সারা জীবন দেখে আসি, দীঘাতে মারাত্মক পরিমাণে গরম হয় সারা বছরই। এখন কিন্তু সেই হিসাবে অতটা গরম নেই, কারণ এখন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের আশেপাশে না বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত চলছে গত 2-3 দিন ধরে। সেই জন্য দীঘার ওয়েদার অন্যান্য সময়ের থেকে এখন একটু কুল আছে। এই রাস্তা ধরে অল্প একটু আসলাম, আর এই যে হোটেলটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে আজকে আমাদের বাসস্থান, লোকনাথ তরঙ্গ নীড়। রুমে যাওয়ার আগে দেখতে পাচ্ছেন এরকম একটা ব্যালকনি আছে এখানে, লাইন ধরে কিন্তু এখানে প্রচুর রুম আছে এই হোটেলে। আমাদের 305 নাম্বার রুমটা দিয়েছে। চলুন রুমে প্রবেশ করা যাক। ভেতরে ঢুকে দেখাই একটা বড় সাইজের বেড, যেখানে 3টে বালিশ, মানে 3 জন থাকতে পারবে এখানে। এখানে রয়েছে একটা বড় সাইজের ড্রয়ার প্লাস আলমারি, এখানে রয়েছে একটা ছোট্ট টিভি, এখানে রয়েছে সোফা, এইদিকে রয়েছে একটা টি টেবিল, এইদিকে রয়েছে মিরর। আর এই যে দেখছেন রুমটা একদম কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এটা আমরা এসিতে নিয়েছি, এখানে এসি আছে, তার সাথে উপরে সিলিং ফ্যানও লাগানো রয়েছে। আর উপরের ওয়ালগুলো দেখছেন চারিদিকে কত পরিষ্কার পরিচ্ছন্ন। আর বিছানার পাশে এইদিকে রয়েছে ছোট্ট একটা বাথরুম, এখানে বেসিন, এইদিকে কোমোড, বালতি, শাওয়ার সবই আছে। আর এই যে এত বড় একটা এত সুন্দর রুমটা আমরা নিয়েছি না, এই রুমের প্রাইস পড়েছে মাত্র 1200 টাকা, সেটাও আবার নিউ দীঘার বুকে। এখন কিন্তু নিউ দীঘাতে আসলে, এখন যেহেতু সিজন, এখন প্রত্যেকটা হোটেলে রুমের রেট কিন্তু একদম মারাত্মক থাকে, প্রচণ্ড হাই। তো সেই তুলনায় নিউ দীঘাতে একটা ভালো লোকেশনে, এখান থেকে সমুদ্র বিচ কিন্তু খুবই সামনে। এই হোটেলের নাম্বার দেখুন ডিসক্রিপশানে দিয়ে দেবো, এখানে আসতে চাইলে আগে থেকে কন্ট্যাক্ট করে নেবেন, তাছাড়া খালি থাকলে এখানে এসেও পেয়ে যাবেন। যেহেতু আমরা অনেকটা দুপুরে এখানে প্রবেশ করেছি, সেই জন্য হোটেলের রুমে প্রবেশ করে বেশিক্ষণ কিন্তু রেস্ট নিইনি। এখন আমরা চলে যাচ্ছি সমুদ্র বিচের দিকে। আর তার আগে যেহেতু দুপুরের সময় গড়িয়েছে, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, পেটে একদম জ্বালা পোড়া ধরে গেছে। এখন কিছু খাওয়া দাওয়ার মুখে দিতে হবে, তারপর সমুদ্র বিচটা দেখে আমরা ঘুরবো। আর এখানে জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য নাকি আজকের ডেটে না, আজকে যেহেতু 29 তারিখ, কালকে হচ্ছে উদ্বোধন, এখানে শুভ উদ্বোধন। তো আজকে এখানে ভেতরে এন্ট্রি করতে গেলে গেট পাস লাগে, আর যেটা আমরা কিন্তু একদমই পাইনি। আর এখানে হোটেল থেকেও আমরা বললাম, হোটেল থেকেও কোনো ব্যবস্থা মানে করে দিতে পারবে না। আর কালকে যদি ভেতরে এন্ট্রি করি, কালকে কোনো গেট পাস লাগবে না, মানে সকালে যে উদ্বোধন হবে না, তারপর মোটামুটি আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এখান থেকে ছেড়ে বেরিয়ে গেলে তারপর সাধারণ মানুষদের জন্য সব খুলে দেওয়া হবে মন্দিরের দরজা। তো কালকে আপনাদের সব কিছু ভালোভাবে দেখাতে পারবো, কিন্তু তার আগে আজকে যতটা পারি, কতটা কি কভার করতে পারি, বাইরে থেকে দেখানো যাবে কি না আদৌ। কারণ স্টেশন থেকে বেরিয়ে আমরা দেখেছিলাম যে ওইদিকে রোড কিন্তু অলরেডি ব্লক করে দিয়েছে, গাড়ি ঘোড়া চলতে দেওয়া হচ্ছে না। তো চলুন সব কিছু দেখাবো, সব কিছু থাকবে এই ভিডিওতে। এখন একটা ভালো খাওয়া দাওয়ার একটা রেস্টুরেন্ট কিংবা খাওয়ার একটা জায়গা খুঁজি, যেখানে দুপুরের ভুড়ি ভোজটা একটু জমিয়ে করা যাবে। এখন আমরা চলে আসছি অমরাবতী পার্কের সামনে একটা হচ্ছে এসি রেস্টুরেন্টে। এই জায়গাতে আগেরবার যখন এসেছিলাম তখনও খাওয়া দাওয়া করেছিলাম, আর খাওয়া দাওয়ার কোয়ালিটি এখানে খুব সুন্দর। এখানে আমি নিয়েছি রুই থালি, আর বাকি যে দুই দাদা আছে তারা হচ্ছে নিয়েছে কাতলা থালি। কাতলা থালির প্রাইস এখানে 180 টাকা করে, আর রুই থালি হচ্ছে 150 টাকা করে। তো এখানে একটা রুই মাছ দিয়েছে, তার সাথে এটা ডাল, এটা হচ্ছে এঁচড়ের সবজি, আর এটা একটা মিক্স মাছের মাথা দিয়ে একটা সবজি, এখানে ঝুরি ঝুরি আলু ভাজা, আর এখানে দিয়েছে হিউজ পরিমাণে স্যালাড। খাওয়া দাওয়া করে একদম সোজা আমরা চলে যাবো সমুদ্রের বিচের দিকে। দুপুরে খাওয়া দাওয়া সত্যি কথা বলতে দারুণ, একদম দারুণ, কোনো কথা হবে না। আর খাবার দাবার কেমন লাগলো অমিত দা? দারুণ দারুণ। আমি তো আচ্ছা অমিত দা তো আগের বারও এসেছে, খাবার দাবারের কোয়ালিটি অমিত দা জানে কেমন। আচ্ছা অর্ক দা কী বলছো, খাবারগুলো কেমন ওখানে? ভালো টেস্ট হয়।
আর আপনারা যদি কম বাজেটে একটু খেতে চান তাহলে বিচে যাওয়ার আগে দেখবেন বাম দিকে না লাইন ধরে অনেকগুলো খাবারের দোকান আছে। এখানে কয়েকটা আছে, সামনে ওখানে কয়েকটা আছে। ওইসব দোকানে যদি খেতে চান তাহলে একটু কম বাজেটে খাবার দাবার হয়ে যায়। মোটামুটি ওই 80 টাকা থেকে 100 টাকায় পুরো পেট ভর্তি করে খাবার খেতে পারবেন। দীঘাতে যতই রোদ্দুর হোক কিংবা যতই গরম, বিচের সামনে আসলে এখানে প্রাণ একদম শান্তি। প্রচুর পরিমাণে বাতাস বইছে এখন, তার সাথে প্রচুর মানুষ কিন্তু এখানে স্নানে মেতে উঠেছে। চলুন দেখাই আপনাদের। এখন চলে আসছি একদম বিচের সামনে। এইটা হচ্ছে দীঘার সৈকত সরণি বিচ। আর এই যে দেখছেন মাইকগুলো সব লাগানো আছে, মানে দীঘার মন্দিরে কি হচ্ছে সেটা এখানে বসে আপনারা শুনতে পারবেন। এইটাই হলো দুপুরের সময় নিউ দীঘার সৈকত সরণির বিচ। কত মানুষ দেখছেন এখানে সব স্নান করছে, কিন্তু এখন জলের লেভেল অনেক নিচে চলে গেছে, মানে অনেক দূরে। ওই দূরে মানুষ স্নান করছে দেখা যাচ্ছে। আর এখানে এখন বালি বালি। জোয়ারের সময় যদি আসা হয় না, এইসব জায়গাতে বসা যায় না, এত জোরে জোরে ঢেউ এসে এখানে আছাড় মারে। দুপুরের সময় যেমন দীঘা বিচে জলের লেয়ার অনেক নিচে নেমে যায়, তেমনি জলের মানে গভীরতাও নেই। 1 হাঁটু জলে মাত্র স্নান করছে সবাই, মানে রীতিমতো কাদা জলে স্নান করা যাকে বলে। আসল জলে ঢেউ, আসল সমুদ্র স্নান। তার জন্য জোয়ারের সময় ঠিক আছে, কিংবা পুরীর সমুদ্র সৈকতে ঠিক আছে। দীঘার সমুদ্রে আমি স্নান করব না, তার একটাই কারণ, আগের বার যখন দীঘাতে আমি ঘুরতে এসেছিলাম তখন আমার সাথে আমার গোপ্রো যে ক্যামেরা ছিল সেটা খারাপ হয়ে গেছে। মানে খুবই একটা স্মরণীয় দিন ছিল ওটা, যেটা আমি আজ পর্যন্ত ভুলতে পারিনি, যার জন্য আমাকে আবার নতুন ক্যামেরা আবার নিতে হয়েছে। তো সেই জন্য আমি দীঘাতে এখানে স্নান করছি না। আর দীঘাতে আমি স্নান করার জন্য কাউকে রেকমেন্ড করবও না, বিশেষ করে যখন জোয়ার থাকে। কারণ জোয়ারের সময় ওই যে পাশে যে পাথরগুলো দেখেছিলাম না, ওই পাথরগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে খতরনাক হয়ে যায়। একটু স্লিপ খেয়ে যদি পাথরে যদি আছাড় যদি লাগে না, তাহলে প্রাণহানি পর্যন্ত ঘটতে পারে। মন্দিরের ভেতরে যেহেতু ভিআইপি পাস ছাড়া অ্যালাউ নেই, আর আজকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখন মন্দিরের ভেতরে উপস্থিত আছেন। কালকে এখানে এসেছি শুনলাম, তো ভেতরে সেই জন্য এন্ট্রি দিচ্ছে না। আর ভেতরে কি চলছে সেই লাইভ দর্শন করার জন্য মন্দিরের বাইরে বিভিন্ন জায়গায় এরকম ছোটো ছোটো সব এলইডি স্ক্রিন দেওয়া আছে, যেখানে সব মানুষজন বসে লাইভ দর্শন করছে জগন্নাথ মন্দিরের ভেতরে কি চলছে। আর এই যে রাস্তা দেখছেন, এই রাস্তা কিন্তু অন্যান্য সময় দীঘাতে ঘুরতে আসলে কিন্তু খালি থাকে না। আজকে এখানে কোনো দোকানে বসতে দেওয়া হয়নি, পুলিশ প্রশাসন সব সময় ঘোরাঘুরি করছে গাড়ি নিয়ে। এখন আমি দাঁড়িয়ে আছি দীঘার জগন্নাথ মন্দিরের মুখ্য যে গেটটা আছে সেই গেটের সামনে। ভেতরেতে এন্ট্রি দেবে না আজকে কাউকে, বাইরে থেকে এখন দর্শন করতে হবে। আর ভেতরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ভেতরে এখন আছেন উপস্থিত, তো তাকে দেখার জন্য এত মানুষের ভিড় এখানে। মানে কালকে 30 তারিখ, কালকে হবে এই মন্দিরের শুভ উদ্বোধন, তো সেটা দেখার জন্য এসেছি এত দূরে দৌড়ে। আজকে যারা ভেতরে এন্ট্রি করছে তাদের জন্য মানে ভিআইপি পাসের দরকার, এমনিতে সাধারণ মানুষকে আজকে ঢুকতে দেওয়া হচ্ছে না। কালকে একদম মন্দির উদ্বোধনের পর তারপর সবার জন্য এই জায়গা কিন্তু খুলে দেওয়া হবে। আজকের দিনটা দীঘার জন্য খুবই একটা খুশির দিন। আজকে দীঘার জগন্নাথের মন্দির, রাস্তাঘাট, প্রত্যেকটা হোটেলস মানে দারুণভাবে সেজে উঠেছে। আর তার সাথে সেজে উঠেছে দীঘার যে সমুদ্র সৈকত। এখন আমরা সমুদ্র সৈকতের দিকে যাচ্ছি। সমুদ্র সৈকতের পাড় বরাবর পুরো রাস্তায় কিন্তু আজকে দিনের বেলায় দেখেছি জায়গায় জায়গায় সব বিভিন্ন রকম সব লাইটিং সব দিয়ে দেওয়া হয়েছে। তার সাথে এখানে বেশ কিছু জায়গায় দেখছি প্রোগ্রাম চলছে, তার সাথে ছোট ছোট সব এলইডি টিভির মাধ্যমে লাইভ দর্শন দেখাচ্ছিল। তো এখন রাত্রেবেলার সময় দীঘার বিচের যে কি পরিস্থিতি, মানে মাহলটা কেমন, সেটা আপনাদেরকে দেখাবো। আর এখন আমরা অলমোস্ট এখন চলেই আসছি দীঘার একদম বিচের সামনে। এখনের সময় ঘড়ির কাঁটায় রাত্রি 9:10। সামনে দেখতে পাচ্ছেন দীঘার বিচের সামনে একদম লাইট শো হচ্ছে, আর প্রচুর মানুষ এখন যাওয়া আসা করছে। আর বাম দিকের যে মার্কেটটা দেখতে পাচ্ছেন, এই মার্কেটটা হচ্ছে দীঘার বিচ মার্কেট। এখানে প্রচুর খাবারের দোকান আছে, তার সাথে কেনাকাটার দোকান আছে।
আর আমরা যেই হোটেলে আজকে আছি না, সেই হোটেলের একটা নিচে রিসেপশন আছে, তার সাথে খাবারের জন্য ডাইনিং হলেরও ব্যবস্থা আছে, মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে রেস্টুরেন্টের মতো। তো ওখানে রাত্রেবেলা রুটি তড়কা সব কিছুই পাওয়া যায়। তো দেখছি আমরা বিচে কিছুক্ষণ আমরা ঘোরাঘুরি করব, যদি ভালো লাগে এখানে খাওয়া দাওয়া করে নেবো। আর তাছাড়া আমাদের হোটেলে ওখানে গিয়ে বললে 15 মিনিটের মধ্যে খাবার দাবার বানিয়ে দেবে বললো, ওখানে গিয়েও খেতে পারবো। একদম সৈকত সরণির বিচের সামনে চলে আসছি। এখানে দেখুন জগন্নাথ মন্দিরের এরকম সব ছোট ছোট সব লাইটিংয়ের সব এরকম ব্যবস্থা করেছে এখানে। আর এখানে বিচের মধ্যে দেখুন কত সুন্দর লাইট শো হচ্ছে। আজকের দিনে দীঘার সৈকত সরণির রূপ একদম অন্যরকম, একদম রমরমা ব্যাপার একটা। বেশ কিছুক্ষণ সময় কাটালাম এখানে। গোটা দীঘার যে বিচ জুড়ে না, মানে সৈকত সরণির বিচে যতটা এরিয়া আছে পুরো চারিদিকে এখন হচ্ছে লাইট শো চলছে, তার সাথে প্রচুর মানুষ এখানে সব ভিডিও ফটোগ্রাফি সব করছে। আমরা কম বেশি দীঘাতে যারা ঘুরতে আসছি, দীঘার যে সি বিচের মার্কেট এটা কিন্তু সবারই কম বেশি সবারই জানা বললেই চলে। সেই জন্য সময় নষ্ট করে আর এগুলোকে আর দেখালাম না। এখন আমাদের হাতে সময় রয়েছে খুব কম, কারণ আজকে যে ট্যুর করে এখানে এসেছি না, পুরো ভিডিও কিন্তু রাতের মধ্যে এডিট করতে হবে, কালকে সকালে আপলোড করতে হবে। যদি বেশি সময় এখানে ব্যয় করি তাহলে কালকে সকালে আর ভিডিও দেওয়া হবে না। এরপরে দীঘার নেক্সট পর্বে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে। দীঘার যে উদ্বোধন মন্দিরের, তার সাথে দীঘার মন্দিরের ভেতরটা দেখতে কেমন সব কিছু দেখাবো কালকের পর্বে। তো আজকের মতো টাটা।